কর্মীরা তৃণমূলের মন্ত্রী বলছি, কারণ মন্ত্রী হলেও তৃণমূলেরই তো সদস্য, তৃণমূলেরই তো মেম্বার, তৃণমূলেরই তো এমএলএ। সেই মন্ত্রীকে এমন তাড়া করলো এলাকার তৃণমূল যে মন্ত্রী বাপ বাপ বলে পালাচ্ছে। এই ভয়ঙ্কর ছবি আপনার জন্য ভয়ঙ্কর মাননীয়, কিন্তু রাজ্যের মানুষের জন্য এই ছবির চোখ খুলে দেওয়া। তৃণমূলে যদি তৃণমূলের মন্ত্রীকে তাড়া করে, তাহলে ভাবুন মন্ত্রী মশাই কি কাজ করেছেন নিজের পুরো টার্মে। তৃণমূল কর্মীরা বলছেন আপনি কি করতে এসেছেন? ইলেকশনের আগে, নিজের ইলেকশনের নির্বাচনের আগে আখের গুছোতে এসেছেন, কাজ করেননি কেন? কাজ করেন না কেন আপনারা? তৃণমূলের কর্মীরা প্রশ্ন করছে রাজ্যের মন্ত্রীকে। রাজ্যের মন্ত্রী কাজ করেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার সরকার কাজ করে না, আপনার দলের লোকেরা বলছে। তাহলে ভাবুন 2026-এ মানুষ কি বলবে। না না, সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে। আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম সেখানে বঙ্কিম হাজরা তাকে রীতিমতো তারই বিধানসভা এলাকাতে নামখানাতে গিয়েছিলেন তিনি, এবং সেখানে তাকে রীতিমতো ঘিরে ধরেছে, তার গাড়িটাকে রীতিমতো ঘিরে ধরেছে সাধারণ মানুষ, এবং তারা কিন্তু তৃণমূলেরই একাংশ। তারা রীতিমতো ঘিরে ধরে বঙ্কিম হাজরাকে বলছেন আপনি কি করতে এসেছেন, কি কাজ করেছেন। এবং এই যে তাকে ঘিরে বিক্ষোভটা, তাকে পাটে পাটে কাটলে আমরা যদি দেখাই আপনি 3টে ধাপ পাবেন। এই যে দেখালাম আপনাকে, যেখানে গাড়িটাকে ঘিরে ধরেছে মানুষ, একে একে আস্তে আস্তে এই মানুষের সংখ্যাটা বাড়ছে। যারা তৃণমূলেরই একটা অংশ, তারা নিজেরা বলছে আমরা দল করি, আমরা দলেরই লোক, মানে তৃণমূলেরই লোক, তৃণমূলেরই দলের লোকজন, তৃণমূলেরই বিধায়ক, তৃণমূলেরই মন্ত্রিসভার মন্ত্রী, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। তাও কখন না, ভোট যখন একেবারে দোরগোড়ায়। মানুষের কাছে কি বলে ভোট চাইতে যাবেন মন্ত্রীমশাই? আপনার দলেই তো আপনার কোনো গ্রহণযোগ্যতা নেই। আমরা এই রাজনগর গ্রামের এই এলাকার আমরা বাসিন্দা। বীরেন্দ্রবাবু কেন আমাদের এই মিথ্যা কেস করেছে একটু আগে, না না, সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে। মন্ত্রী মশাই ভাবছেন কোথায় যাই, কি করি। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই গাড়ি ঘিরে ধরেছে, বলছে আপনি কাজ করেন না কেন? ইলেকশনের আগে দল ভাঙাতে এসছেন, নিজের আখের গোছাতে এসছেন। তখন মন্ত্রী মশাই বুদ্ধি করলেন। তৃণমূল মন্ত্রিসভার মন্ত্রী তো, বুদ্ধি তো থাকতে হয়, কিভাবে পালাতে হবে, কিভাবে পালিয়ে যেতে হবে। এমনকি বিজেপি অভিযোগ করে তৃণমূলের মন্ত্রিসভার মাথায় এই বুদ্ধিটুকু আছে, কিভাবে চুরি করতে হবে এবং তারপর পালিয়ে যেতে হবে, বিজেপির অভিযোগ। তেমনই মন্ত্রীমশাই স্কুটিতে করে মন্ত্রীমশাইয়ের গাড়ি যখন ঘিরে ধরা হলো, মন্ত্রীমশাই স্কুটিতে চড়লেন, তারপর ভোভা আর দেখা যাচ্ছে না বঙ্কিম হাজরাকে। চম্পট দিলেন এলাকা ছেড়ে। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল নামখানায়। মন্ত্রীমশাই 2026 ইলেকশন আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর ইলেকশন আসছে। আজকে বঙ্কিম হাজরাকে স্কুটিতে উঠে পালাতে হচ্ছে, আগামী দিনে আর কাকে কাকে কোন স্কুটি কোন মোটর বাইকে উঠে পালাতে হয় সেটাই দেখার। কারণ আপনারা কাজ করেননি, আপনারা চুরি করেছেন বলে অভিযোগ, মানুষকে অত্যাচার করেছেন, মানুষকে বঞ্চিত করেছেন, মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছেন, মানুষের ভাত কেড়ে নিয়েছেন, মানুষের ছাদ কেড়ে নিয়েছেন। এবার 26-এর আগে রাজনীতি করছেন, মানুষ তো তাড়া করবে। সেটা একটু নামখানা রাজনগরে বঙ্কিমচন্দ্র হাজরা, অর্থাৎ আমাদের মন্ত্রী, উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সামনে যে বিক্ষোভ প্রদর্শন করেছিল তৃণমূলের একাংশ, এবং বিক্ষোভটা এমন একটা জায়গায় পৌঁছে গেছিল যেখানে উনি মন্ত্রী 4 চাকা ছেড়ে দিয়ে লুকিয়ে 2 চাকায় করে পালিয়ে আসতে বাধ্য হয়েছে বাইকে করে। আমরা শোনালাম, দেখালাম যে বিক্ষোভ হয়েছে বঙ্কিম হাজরাকে ঘিরে, এবং বিক্ষোভ হয়েছে তৃণমূলেরই একাংশ।
তাদেরই কর্মীরা। কিন্তু এর পেছনে একটা কারণ রয়েছে, যে কারণে এই বিক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। কি হয়েছিল না, বীরেন্দ্রনাথ গিরি যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, এবং যে কথাটা আজকে এই সমস্ত কিছুর পিছনে রয়েছে তা হলো যখন বঙ্কিম হাজরা গিয়েছিলেন রাজনগরে, তিনি গিয়েছিলেন এই কারণে যাতে বিজেপির দল ভাঙানো যায়, যাতে বীরেন্দ্রনাথ গিরিকে আবার তৃণমূলে ফিরিয়ে আনা যায়। সেই জন্যই তাকে যাতে আবার তৃণমূলে ফেরানো যায়, সেই জন্যই তিনি গিয়েছিলেন বলে অভিযোগ করছে তৃণমূলের লোকজন। এবং সেই কথাটা যখন চাউর হয়ে যায় তখন আর কিছু হাতের নাগালে ছিল না, সবকিছু নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। 1 থেকে 2, 2 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 500, এভাবেই লোকজন বাড়তে থাকে, বিক্ষোভ বাড়তে থাকে, বিক্ষোভ পুঞ্জীভূত হয় এবং তারপর বাইকে করে পালাতে বাধ্য হলেন বঙ্কিমচন্দ্র হাজরা। এবং সেই জায়গা থেকে তার তো আর হাতে কিছু ছিল না, গাড়ি করে আসবেন কি করে? গাড়িটা তো চতুর্দিক থেকে ঘিরে ধরেছে তারই দলের লোকজন। তারা একদিকে যেরকম বীরেন্দ্রনাথ গিরিকে কেন দলে আনার চেষ্টা করা হচ্ছে সেই বিষয়টা যেমন তৃণমূলের লোকজনই তাকে প্রশ্ন করছে, আর অন্যদিকে তিনি কি কাজ করেছেন তার খতিয়ানও চাইছেন। তৃণমূলের লোক হলো তারাও তো সাধারণ মানুষ। এদিকে যার বাড়িতে গিয়েছিলেন রাজনগরে বীরেন্দ্রনাথ গিরি, তিনি এই নিয়ে কি বলছেন শোনাবো, শুনুন। এবারে আমাদের 26-এর লড়াইতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, যারা দুর্দিনের কর্মী, যাদের গ্রহণযোগ্যতা আছে, আপনি বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করুন এবং দলে ফিরিয়ে আনুন। আমি ওনাকে কথা দিয়েছি, আমাদের কর্মী সমর্থকদের সঙ্গে আমাকে কথা বলতে হবে, তাদের সঙ্গে মতামত নিতে হবে, আমার 5টা অঞ্চলে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গে কথা বলতে হবে। এ বিষয়ে কি বলছেন অর্জুন সিং, দেখবো। সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাকে তাড়া করছে অনেক লেটে। ওখানে দরকার আছে শওকত মোল্লা থেকে নিয়ে শেখ শাহজাহান থেকে যত সাকিরদরা আছে, তারপরে ওই আরেকটা আছে ওদের কাইজার আছে, এরা সব মার খাবে। এদেরকে পাবলিক পিটিয়ে মেরে ফেলবে, যা অবস্থা চলছে। শেষ যাওয়ার সময় আরো অত্যাচারটা বাড়িয়ে দিয়েছে। বঙ্কিম হাজরা তো চুনোপুটি আছে, বললাম তো মমতা ব্যানার্জিকে পালাতে হবে, অভিষেক ব্যানার্জিকে পালাতে হবে, পাবলিক তাড়া করবে, দেখবেন আপনি সময় খুব শীঘ্রই চলে আসে। নামখানায় কি ঘটেছে সেটা তো দেখালাম, একেবারে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী নিজের লোকজনের দ্বারাই তারা রীতিমতো ঘেরাও করে তাকে জবাবদিহি করছে। আর এখানেই কিন্তু শেষ হচ্ছে না তৃণমূল ভার্সেস তৃণমূল। কেন? কারণ মালদায় 8ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন, দলীয় সভা রয়েছে, কিন্তু সেখানে তিনি পৌঁছানোর আগে একেবারে তৃণমূলের কোন্দল, অন্তর্কলহ সেটা চরমে পৌঁছেছে। সেখানে তৃণমূলের কর্মী তৃণমূলের আরেক কর্মীকে গুলি করছে, সেখানে বন্দুকের বাট দিয়ে তৃণমূল কর্মীকে মারছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিভিন্ন সময় বলে থাকেন যে তৃণমূল নাকি একটা বিশাল বড় যৌথ পরিবার। তো যৌথ পরিবারের মা কাকিমারা সবসময় বলেন যে বাসন দুটো একসঙ্গে থাকলে নাকি ঠোকাঠুকি হয়, কিন্তু আমি জানি না কোন পরিবারে গুলি চলে, কোন পরিবারে ঝগড়া হলে বন্দুকের বাট দিয়ে একজন পরিবারের সদস্য আরেকজন পরিবারের সদস্যকে মারে। সত্যি আমি বা আমাদের বাংলার কোনো মানুষ জানেন বলে যাই না, তবে হ্যাঁ তৃণমূল নতুন নতুন নানা রকম উদাহরণ তৈরি করছে, সেগুলো আমাদের চোখের সামনে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোল, সালিশি সভা, দুপক্ষই তৃণমূল, সালিশি সভায় আবার গন্ডগোল, তারপর এক পক্ষে তৃণমূল জামাল উদ্দিনকে, আরেক পক্ষে তৃণমূল। অভিযোগ বাবর সে ডাকে জল খেতে এবং তারপর ডাকার পর ধাই ধাই করে গুলি চালানো হয়, গুলি লাগে পিঠে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কি হয়? এরপর বাড়িতে ঢুকে অভিযুক্তরা জামাল উদ্দিন শেখকে গুলি মারার পর খবর পেয়ে তার ছেলে শামীম শেখ এবং তার ভাইপো সাদ্দাম শেখ গেলে তাদেরকেও বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়। পরিস্থিতি এমন, গুলি করছে তৃণমূল, গুলি খাচ্ছে তৃণমূল, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। আর এই তৃণমূল ভাবছে তারা নাকি ভোটে জিতবে, তাদের নিয়ে ভোটে জিতবে। একে অপরকে যদি মেরেই ফেলে তাহলে কাজটা করবে কে? মাননীয়া দেখছেন আপনার দলের কি পরিস্থিতি, কি বলছেন সাবির উদ্দিন হক, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী দাদা, দেখবো। আজকে জল নিয়ে ডেকেছে বাবরের ছেলে, বাবরের বাড়িতে গুলি মেরেছে, ঘরে ভরে গুলি পিছনে লেগেছে, পিঠে। কাকে মেরেছে এটা? ওটা আমার ভাইকে, ছোটকে। বাবর মাস্তানি করে, গুন্ডা, 1 নম্বর গুন্ডা, ও টিএমসির লোক। আর আপনার
আমরা টিএমসির কর্মী। মারলো কেন? খেলা নিয়ে গন্ডগোলে কজনকে মেরেছে? 3 জনকে গুলি লেগেছে, একজনকে, আর একজনকে পেস্তল দিয়ে মেরেছে, এখানে নাক ভেঙে দিয়েছে মেরে। আমরা যে ছবিটা এখন দেখতে পাচ্ছি যে যেভাবে তৃণমূল ভার্সেস তৃণমূলের গুলিতে তৃণমূলেরই আঘাত লাগছে, তৃণমূলই আহত হচ্ছে, সেই ঘটনাটা শুধু 2026-এর আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে বলে ভুল হবে। সেটা শুধুমাত্র একটা আলাদা ঘটনা নয়, এই ঘটনা বলা যায় একটা রিপিট টেলিকাস্ট। কবেকার? ঠিক 1 বছর আগে 2রা জানুয়ারি 2025 সালে। সেখানে আমরা দেখেছিলাম কি বাবলা সরকারকে যেভাবে খুন হতে হয়েছিল, গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল কাউন্সিলরকে, তৃণমূলের লোকজনই তাকে খুন করেছিল। এবং আজকে আবার আমরা এই একই রকম ঘটনা আবার দেখতে পাচ্ছি। এবং মাথায় রাখতে হবে 8 তারিখ, আর মাত্র কটা দিন পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন সভা করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছেন র্যাম্প শো করছেন বটে, নানা রকমের বর্ণাঢ্য কিছু কাজকর্ম করছেন, শো করছেন, কিন্তু সেই শোয়ে এই বিষয়গুলোকে একবার লোকজনের সামনে বলবেন আমরা সত্যিই জানি না। আমরা শোনার জন্য আগ্রহী, অবশ্যই অপেক্ষা করে থাকবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় পরিবারের একজন মাথা, তিনি নিশ্চয়ই তার পরিবারে যা চলছে সেগুলো নিয়েও কথা বলবেন, এই গোলাগুলি, বন্দুকের মার দিয়ে মারা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এই ধরনের ঘটনাগুলো নিয়ে যখন যিনি জেলার তৃণমূলের মুখপাত্র, তিনি এই নিয়ে কি বলছেন, একটা সাফাই দিচ্ছেন। তিনি বলছেন এটা নাকি সাধারণ একটা গ্রাম্য বিবাদ। শোনা যাক কি বলছেন তিনি। এটা নিছকই একটা গ্রাম্য বিবাদ থেকে এই ঘটনাটা ঘটেছে। এর সাথে কোনো দলের সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের এর সাথে কোনো সম্পর্ক নেই। যারা অলরেডি কনসার্ন থানার অফিসাররা আসামিদেরকে অ্যারেস্ট শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি তারা পেনালাইজড হবে। বাংলায় আইনের শাসন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জারি আছে বলে এখানে যে কোনো অপরাধ সংঘটিত হলে আসামিরা অ্যারেস্টেড হয়, পেনালাইজড হয়। দক্ষিণ 24 পরগনা, মালদা, আস্তে আস্তে এগোই, অন্য জেলাতেও যাই। কোন জেলায় বাদ রয়েছে? এবার আসি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদেও তৃণমূল ভার্সেস তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তৃণমূল নেতার অনুগামীদের দ্বন্দ্ব এবং প্রাক্তন ব্লক সভাপতি মিজান হাসানকে মারধরের অভিযোগ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। চরম মারধর করে মিজান হাসানকে এমন মারধর করা হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। কে মেরেছে? তৃণমূলই মেরেছে। শুনুন তৃণমূল নেতার মুখে তৃণমূল বিধায়কের কুকীর্তির কথা। বক্তব্য শোনাবো কিভাবে তৃণমূলেরই এক পক্ষ বলে দিচ্ছে তৃণমূল বিধায়ক কি কুকীর্তি করতেন ওখানে। দেখুন, এদের পিছনে যিনি আছেন আমাদের বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনকে বলতে চাই, আপনার হাত তো রক্তে রাঙা। ডোমকলে সন্ত্রাস করেছেন, রানীনগরে সন্ত্রাস করেছেন। আপনি এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতিকে দিয়ে রানীনগরে সন্ত্রাস করতে চাইছেন। আপনি রানীনগর মানুষের কণ্ঠরোধ করতে পারবেন না। আপনার তোলাবাজির বিরুদ্ধে এই রক্ত কথা বলবে। তৃণমূলের হাতে যে তৃণমূল নেতা আক্রান্ত হয়েছেন তিনি কোনো রকমে বলছেন, চেষ্টা করছেন কথা বলার, অন্তত যেভাবে মারধর করা হয়েছে কথা বলার অবস্থায় আর নেই, তাও তিনি মুখ ফুটে কিন্তু বলছেন যে দলের বিধায়ক সৌমিক হোসেন এর পেছনে যুক্ত রয়েছেন। আর সৌমিক হোসেনকে যখন এই নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি বলছেন না এর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে, না এর সঙ্গে তার নিজের যোগ রয়েছে, কারো কোনো যোগ নেই, কিন্তু তৃণমূলের হাতে তৃণমূল আক্রান্ত হচ্ছে। আবার আক্রান্ত তৃণমূল নেতা নিজেই বলছেন সৌমিক হোসেনের সঙ্গে যুক্ত। শাক দিয়ে কি মাছ ঢাকা যায় নাকি সৌমিক বাবু, সৌমিক হোসেন? এটা কি সম্ভব? মাছের গন্ধ তো মমা করছে চতুর্দিকে। রানীনগর হোক, মালদা হোক, অন্যান্য জেলা হোক, তৃণমূলের নিশানায় তৃণমূল। এটা তো আর কেউ অবিশ্বাস করছে না। কেন বিশ্বাস করছে না আপনারা? আমরা শোনাবো সৌমিক হোসেন সাফাইয়ে নিজের পক্ষে কি বলছেন। কলবালায় চায়ের দোকানে ঝামেলাটা হয়েছে, এখন কি কারণে হয়েছে সেটা পুলিশকে আমরা বলেছি বিষয়টা তদন্ত করে দেখতে। তো এটা দায়িত্বের সঙ্গে বলছি, আমাদের দল এতে যুক্ত নেই। ভোট এলে বলে এরকম বিভিন্ন অভিযোগ করে, আবার ভোট হয়ে গেলে তখন আবার থেমে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন প্রতিটি বিধানসভায় তিনি প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল একটা পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূলের সবাই নাকি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কথা তো মিলছে না, একে অপরকে তো গুলি করছে। আপনি দেখতে পাচ্ছেন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দলের মধ্যে কোন্দল করবে না, সবাই একসাথে থাকবে। মনে আছে? শোনাবো আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, শুনুন নিজের বক্তব্য। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না।
সেটা করা যাবে না তৃণমূলে। যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। আজকে 2026-এ এসে যখন ভোট একেবারে দোরগোড়ায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের পাঠগুলো শুনলে সত্যিই হাসি পায়। হাসি শুধু আমার এই স্টুডিও থেকে পায় তেমন নয়, কারণ বাংলার প্রতিটা মানুষেরই হাসি পায়। তিনি যা বলেন তার অবাধ্য দলীয় সদস্যদের বোঝানোর জন্য, তার কোনো দলের সদস্যই তো সে কথা বোঝে না। তারা তো এক এবং একমাত্র লক্ষ্য নিয়ে ফেলেছে আমাদেরকে, একদিকে বিজেপি যেমন বলে আর কি 25-75-এর ভাগ দিতে হবে আর মারামারি করতে হবে। কার ঘরে 25 ঢুকলো, আমার ঘরে কেন 75 এলো না, কার কাছে 75 গেল, আমার কাছে কেন 25 এলো, এই নিয়ে একটা মারামারি রয়েছে, সেটা আমার আপনার সর্বজন বিদিত। কিন্তু তার জন্য খুনোখুনি, কিসের জন্য খুনোখুনি? এমন খুনোখুনি যে সেখানে কোথাও গিয়ে থামানো যাচ্ছে না এই দলটাকে। সামনে ভোট রয়েছে, কোনো হুঁশ নেই কারো তৃণমূলের। এবং এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য আজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে 26-এ পরিবর্তন হলে তারপর এই বিষয়টা, অর্থাৎ তৃণমূল বনাম তৃণমূল, এই যুদ্ধটা এমন মারামারির জায়গায় যাবে যে রাজ্যপালকে বিশেষভাবে দায়িত্ব সামলাতে হবে নতুন সরকার এলেও। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। আমরা আগেও বলেছি যে মে মাসে বা জুন মাসে সরকার পরিবর্তন হয়ে যাবার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে। কারণ একটা সরকার, নতুন সরকার তৈরি হলে তারও একটা টিদিং পিরিয়ড থাকে। তো এই সময়টুকুর মধ্যে তৃণমূলকে খুন করবে। আমরা প্রাণহানি চাই না। তৃণমূল আমাদের 300-র বেশি কর্মীকে খুন করলেও আমরা খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। এর দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, তখন তার একটা ভূমিকা থাকবে। অন্যদিকে 8ই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বলা হয়, কিন্তু বারবার গঙ্গাসাগর মেলায় একই রকম ভাবে সনাতনীদের মহা সমাগম হয়। সেই ছবি দেখাবো কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনী এসে পৌঁছচ্ছেন, বাবুঘাটে ক্যাম্প করছেন এবং সেই ক্যাম্প থেকে এরপর গঙ্গাসাগরে চলে যাবেন সাধু সন্ন্যাসী সনাতনীরা। অদ্ভুত চিত্র, অদ্ভুত ছবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছচ্ছেন মহারাজ সাধু সন্ন্যাসীরা এবং তাদেরই সঙ্গে সঙ্গে তাদের আরাধ্য দেবতা বিগ্রহ, তারাও এসে পৌঁছচ্ছেন। সেই ছবিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম গতকাল মুড়িগঙ্গা নদীর উপর সেতু শিলান্যাস করেছেন এবং সেই সময় তিনি মহাকুম্ভকে, গতবার তিনি বলেছিলেন যে ভাষায় অপমান করেছিলেন, সেইটা নিয়ে আরও একবার বিঁধলেন। শুধুমাত্র মহাকুম্ভকে নয়, যারা সনাতনী তাঁদেরকেও বিঁধলেন মমতা, তিনি যে কথা বললেন তার মধ্যে দিয়ে। মেলাটা একটি কি বলবো, ভয়ঙ্কর জল পেরিয়ে আসতে হয়। কুম্ভ মেলায় যারা যান ওরা রেল কানেক্টেড, প্লেন কানেক্টেড, তাতেও অত বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমরা তো সেটা চাই না, কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে একটা গঙ্গাসাগর সেতু করে দেওয়া হোক, যাতে মানুষকে কষ্ট করে ওই একজন করে নদী পার করে নিয়ে আসতে প্রশাসনের যে কি কষ্ট হয়, আর যারা দায়িত্ব থাকে তাদের সে মুখে বলা যাবে না। কুম্ভ মেলায় কয়েক হাজার কোটি টাকা খরচ করে, গঙ্গাসাগরে 1 পয়সাও দেয়। যারা দেয় না তাদের কাছে আমি ভিক্ষে চাই না। মহাকুম্ভকে বারবার অপমান, হিন্দুদের বারবার অপমান, আর কতদিন মাননীয়া? কি বলছেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী? উত্তরে শুনবো। মাটি যদি না থাকে কিচ্ছু থাকে না, এটা মনে রাখবেন। আর মাটি কোনো বাপের হয় না, দাপের হয়, যার শক্তি মাটি তার। তাই পশ্চিমবঙ্গের বাঁকুড়ার সমস্ত মানুষকে, তালডাংরার সমস্ত হিন্দুদেরকে এক হয়ে থাকতে হবে, নাহলে এই মাটি কিন্তু আপনার রক্ষা হবে না। এই কথা কিন্তু আমি বলে গেলাম। আমরা ভাগ হয়েছিলাম, আপনারাও আবার ভাগের মুখে পড়বেন। সেই ভাগ যেন না হয়, সে নরেন্দ্র মোদী একমাত্র শক্তি যারা আমাদেরকে বাঁচাতে পারে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই দুই জুটি। ভোট আসছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিশোরদয় আমরা দেখতে পাচ্ছি কখনো মহাকাল মন্দির তৈরির কথা বলছেন, কখনো দুর্গা অঙ্গন তৈরির কথা বলছেন, আবার কখনো মুড়িগঙ্গা সেতু শিলান্যাস করছেন। কিন্তু সনাতনীরা তারা কিন্তু আদতে কোনোরকমভাবে বিভ্রান্তের জায়গায় তারা নেই, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও নেই। শুধু একটা
একটাই হাতিয়ার, একজোট হতে হবে। ঠিক, একজোট হতে হবে। যে মন্দির তৈরি করছেন মাননীয়া, সেখানেই দাঁড়িয়ে আপনি আবার বলছেন মহাকুম্ভর মতো পরিস্থিতি না হয়, গন্দা ধর্ম আপনার কথা বিশ্বাস করে না আর সনাতনীরা। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। সেচ দফতরের আধিকারিককে আটকে রেখে বিক্ষোভ, কাঁকসায় আধিকারিককে ঘেরাও স্থানীয়দের। অজয় নদে অস্থায়ী সেতু তৈরির কাজ বন্ধ, সেতুর কাজ বন্ধ হওয়ায় বিক্ষোভ। ঘন্টা চারেকের বেশি আটক আধিকারিক, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়েও আধিকারিককে উদ্ধার করতে পারল না। সেচ দফতরের আধিকারিককে আটকে রেখে বিক্ষোভ কাকসায়। অজয় নদে অস্থায়ী সেতু তৈরির কাজ বন্ধ, সেতুর কাজ বন্ধ হওয়ায় বিক্ষোভ। ঘন্টা চারেকের বেশি আটকে রাখা আধিকারিককে ঘটনাস্থলে পুলিশ গিয়েও উদ্ধার করতে পারেনি আধিকারিককে। রিপাবলিক বাংলা জ্যাক অলিভল স্টুডিও থেকে এতক্ষণ দেখছিলেন বাংলার প্রাইম টাইম, সঙ্গে আমি ছিলাম কিশলয়, আমার সঙ্গে ছিল বিশাখা। এরপর তনয়ের সঙ্গে দেখুন ফটাক নিউজ, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।